প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ার বরকতে মাশাআল্লাহ ভালো আছি। আল্লাহ পাকের অশেষ রহমত বরকত যে এই করোনাকালেও তোমাদের এবং আমাকে সুস্থ রেখেছে, এই জন্য আল্লাহর কাছে চিরকৃতজ্ঞ। আজ সপ্তম শ্রেণীর কৃষি উপকরণ থেকে সৃজনশীল একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে লক্ষণীয় বিষয় যে আমাদের একটি উদ্দীপক দেওয়া থাকবে, যেমন আহাদ সাহেব দ্বিতীয়বারের মতো বাড়ির পাশের পরিস্থিতি পতিত জমিটি চাষের জন্য ঠিক করে বেগুনের চারা রোপণ করবে। চারাগুলো বড় হলেও ফুল ও ফল আসে, কিন্তু এক সময় জমির অধিকাংশ বেগুন গাছের কাণ্ডে ও ডগায় বিভিন্ন রকমের পোকার উপস্থিতি দেখা যায়। আর কিছু কিছু বেগুনে ছোট কালো ছিদ্র লক্ষ্য করা যায়। গত বছর এই একই পরিস্থিতিতে তিনি কীটনাশক প্রয়োগ করেছিলেন, কিন্তু কোনো উপকার পাননি, বরং অর্থের অপচয় হয়েছে। তাই এবার তিনি বিকল্প উপায় খুঁজতে কৃষি কর্মকর্তার সঙ্গে পরামর্শ করেন। এ হলো আমাদের উদ্দীপক। তোমরা বোর্ডে নিশ্চয়ই দেখতে পাচ্ছ উদ্দীপকটি, যে আহাদ সাহেব দ্বিতীয়বারের মতো বাড়ির পাশে যে পতিত জমি ছিল সেই জমিতে চাষ করার কথা চিন্তা করে বেগুনের চারা রোপণ করলেন। চারাগুলো বড় হলো, ফুল হলো, ফল আসলো, কিন্তু একসময় জমির অধিকাংশ বেগুন গাছের কাণ্ড ও ডগা ক্ষতিগ্রস্ত হলো বিভিন্ন প্রকার উপস্থিতিতে। আর কিছু কিছু বেগুনে ছোট কালো ছিদ্র দেখা গেল। গত বছর এই একই পরিস্থিতিতে তিনি কীটনাশক প্রয়োগ করেছিলেন, কিন্তু কোনো উপকার পাননি, বরং অর্থের অপচয় হয়েছে। তাই এবার তিনি বিকল্প উপায় উপস্থাপন খুঁজতে কৃষি কর্মকর্তার সঙ্গে পরামর্শ করেন। এ হলো আমাদের একটা উদ্দীপক। এর আলোকে আমরা 4টা কোশ্চেন করতে পারি। 1 নম্বর হলো, পরিবেশ বাঁচাতে কি ধরনের বালাইনাশক ব্যবহার করতে হয়? আমাদের পরিবেশকে বাঁচাতে হলে কি ধরনের বালাইনাশক ব্যবহার করতে হয়? এগুলো আমাদের প্রথম একটা প্রশ্ন। 2 নম্বর, কি কারণে বালাইনাশককে নীরব ঘাতক বলা হয় ব্যাখ্যা করো। এটি থাকবে 2 নম্বর। 3 নম্বর একটা কোশ্চেন হতে পারে, যেটা হলো আহাদ সাহেবের সবজি ক্ষেতের সমস্যা দূরীকরণের উপায় বর্ণনা করো। এতে থাকবে 3। 6 নম্বর বা 4র্থ নম্বরের যে প্রশ্ন সেটা হতে পারে, প্রথমবার সবজি ক্ষেত্রে আমাদের গৃহীত পদক্ষেপের ফলাফল মূল্যায়ন করো। তাহলে আমরা একটা উদ্দীপক পেয়ে গেলাম। উদ্দীপকের আলোকে আমরা 4টা কোশ্চেন উপস্থাপন করতে পারি। প্রথম প্রশ্নটির অ্যান্সার আমরা কিভাবে করব? আমাদেরকে প্রথম প্রশ্নটির অ্যান্সারের দিকে নিয়ে যাচ্ছি। তোমরা খাতায় এভাবে লিখবা, ক, ন, ছ,
প্রশ্নের উত্তর লিখে নিজে আন্ডারলাইন করবে। এখন তুমি লেখা শুরু করতে পারো। পরিবেশ বাঁচানোর জন্য অরাসায়নিক ও জৈব বালাইনাশক ব্যবহার করতে হয়। তাহলে আমাদের যে প্রশ্নটা ছিল, পরিবেশ বাঁচাতে কি ধরনের বালাইনাশক ব্যবহার করতে হয়? পরিবেশ বাঁচাতে কি ধরনের বালাইনাশক ব্যবহার করতে হয়? আমরা লিখব পরিবেশ বাঁচাতে অরাসায়নিক ও জৈব বালাইনাশক ব্যবহার করতে হয়। এই প্রশ্নের অ্যান্সার করার সাথে সাথে আমরা জ্ঞানমূলক, যেহেতু এটা বইয়ের ভিতরে থাকবে, সেখান থেকে আমার উত্তর বের করতে হবে, অথবা যে কোনোভাবে হোক সত্যটা আমি জেনেছি সেই সত্যটাকে আমরা লিখে দিব। সত্যটা কি? সেটা হলো যে জৈব বালাইনাশক আর অরাসায়নিক, এই যে দুটা শব্দ, অরাসায়নিক এবং জৈব বালাইনাশক ব্যবহার করতে হয়, তাহলে কিন্তু আমরা 1 নম্বর পেয়ে যাব। এখন আমরা 6 নম্বর যে কোশ্চেনটা ছিল, কি কারণে বালাইনাশককে নিরীহ ঘাতক বলা হয় ব্যাখ্যা করো। অনুরূপভাবে এইটারও আমরা অ্যান্সার করব যে খ নং প্রশ্নের উত্তর, তারপরে খাতায় লিখব। কি লিখব? যে বালাইনাশক, রাসায়নিক বালাইনাশক প্রয়োগে পরিবেশ মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। বালাইনাশক হলো বিষ যা কীটপতঙ্গ মারে, কিন্তু রাসায়নিক বালাইনাশক প্রয়োগের ফলে তা উদ্ভিদের জীবন চক্রে ঢুকে যাচ্ছে এবং সাথে সাথে যেন ফলন দিচ্ছে, তাও বিষাক্ত ফলন, যা খেয়ে মানুষের ক্ষতির সম্মুখীন হতে হয়। নীরবে এই বালাইনাশক আমাদের ক্ষতি করে যাচ্ছে। বালাইনাশককে এই কারণে নীরব ঘাতক বলা হয়ে থাকে। তাহলে আমরা কি কারণে বালাইনাশককে নীরব ঘাতক বলা হয় ব্যাখ্যা করো। আমরা কিন্তু ব্যাখ্যা করলাম। কি বলেছি? যে রাসায়নিক বালাইনাশক প্রয়োগে পরিবেশের মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। বালাইনাশক হলো বিষ যা কীট পতঙ্গকে মেরে ফেলে, কিন্তু রাসায়নিক বালাইনাশক প্রয়োগের ফলে তা উদ্ভিদের জীবন চক্রে ঢুকে যায় এবং সাথে সাথে যে ফলন দিচ্ছে তাও বিষাক্ত ফলন, যা খেয়ে মানুষের সমুদয় ক্ষতি হতে পারে। নীরবে এই বালাইনাশক ক্ষতি করে যাচ্ছে, তাই বালাইনাশককে নীরব ঘাতক বলা হয়ে থাকে। আমরা এখন 9 নম্বরের উত্তরে চলে যাব। আহাদ সাহেবের সবজির ক্ষেতের সমস্যা দূরীকরণের উপায় বর্ণনা করো। যে আহাদ সাহেব যে সবজি ক্ষেতের সমস্যা হয়েছিল, সেটা কিভাবে দূর করা যায়, সেটার উপায় আমরা চেষ্টা করব দিতে। তাহলে অনুরূপভাবে আমরা লিখব গ নং প্রশ্নের উত্তর। আহাদ সাহেবের সবজি ছিল বেগুন, যার কাণ্ড ডগায় বিভিন্ন রকম পোকার উপস্থিতি দেখা যায়। আর কি দেখা যায়? কিছু কিছু বেগুনে ছোট কালো ছিদ্র লক্ষ্য করা যায়। যেহেতু গতবার তিনি কীটনাশক প্রয়োগ করে সঠিক ফল পাননি, এবছর তিনি তামাক পাতার নির্যাস অর্থাৎ নিকোটিন সালফেট ব্যবহার করতে পারেন। নিকোটিন সালফেট ব্যবহার করলে পরিবেশের কোনো ক্ষতি হবে না। এটি একটি জৈব বালাইনাশক, একই সাথে তার ফসলের পোকাও দূর হবে। এছাড়াও আহাদ সাহেব আলোর ফাঁদ অথবা উপকারী পোকা ছড়িয়ে দিয়ে বেগুন গাছের পোকা দূর করতে পারে। এতে ফসলে কোনো
রাসায়নিক বিষও থাকবে না। তাহলে আমরা এই সবজি ক্ষেতের সমস্যা যে দূর করছিলেন সেটার উপরে আমরা জানলাম। তাহলে আমাদের 3 নম্বর নিয়ে আমি আরেকবার তোমাদেরকে বলছি, আহাদ সাহেবের সবজির ক্ষেত ছিল, সেই সবজি ছিল বেগুন, যার কাণ্ড ডগায় বিভিন্ন রকমের প্রকার উপস্থিতি দেখা যায় ও ছোট কালো ছিদ্র কোনো কোনো বেগুনে লক্ষ্য করা গেছে। যেহেতু গতবার তিনি কীটনাশক প্রয়োগ করে সঠিক ফল পাননি, তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে এবার তামাক পাতার নির্যাস সেটা তিনি ব্যবহার করবেন। আর এই তামাক পাতার নির্যাসের ভিতরে আছে নিকোটিন সালফেট। নিকোটিক সালফেট ব্যবহার করলে কোনো রকমের ক্ষতির সম্মুখীন হতে হবে না। এটি একটি জৈব বালাইনাশক। একই সাথে ফসলের পোকাও দূর হবে। এছাড়া আহাদ সাহেব আলোকফাত অথবা উপকারী পোকা ছড়িয়ে দিয়ে বেগুন গাছের পোকা দূর করতে পারে। এতে ফসলের কোনো রাসায়নিক বিষ থাকবে না। তাহলে আমরা গ নম্বরের অ্যান্সারটা যদি খাতায় উপস্থাপন করতে পারি তাহলে আমরা 3 নম্বর পেয়ে যাব। এখানে আমাদের সুন্দর করে এটা উপস্থাপন করতে হবে, কেননা সুন্দর করে যদি আমি উপস্থাপন না করি, এখানে 3টি নাম্বার আছে গ নম্বরে। এই 3 নম্বরের ভিতরে শিক্ষক আমাকে 3-এ 3 দিবেন না যদি না আমি সুন্দর করে উপস্থাপন করতে না পারি, কারণ এখানে নাম্বার কর্তনের ব্যবস্থা আছে। যেহেতু 3 নম্বর, তোমাকে স্যার 1 দিতে পারেন, 2 দিতে পারেন, আবার 3ও দিতে পারেন। তো 3 দিবেন কোন কারণে? 3 দিবেন তোমাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। যদি তুমি সঠিক সবগুলি তথ্য উপস্থাপন করতে পারো তাহলে তুমি 3-এ 3 নাম্বার পেয়ে যাবে। আর যদি ভাঙা ভাঙা কথা লেখো যে আহাদ সাহেব বেগুন গাছের চারা রোপণ করেছিলেন, তাতে ফুল হয় নাই, গাছ বড় হয়েছিল, কাণ্ড ডগায় বিভিন্ন রকমের পোকার উপস্থিতি দেখা দিয়েছে, ছোট ছোট ছিদ্র লক্ষ্য করা গেছে, তিনি বালাইনাশক, জৈব রাসায়নিক বালাইনাশক ব্যবহার করেছিলেন, এতটুকু লিখে তুমি সরে আসবে। তাহলে বলো, তোমাকে 3-এ 3 দিবেন না, তোমাকে সব কটা কথা বুঝিয়ে দিতে হবে যে বালাইনাশক একটা জৈব রাসায়নিক। এই জৈব বালাইনাশকটা আমরা যদি ক্ষেতের ভিতরে বা জমিতে ব্যবহার করি বা গাছের ভিতরে ব্যবহার করি তাহলে সেটা আমাদের স্বাস্থ্যের কোনো ক্ষতি করবে না। এটা আমাদের ফসলের কাণ্ড কীটপতঙ্গের আক্রমণ রোধ করবে। আমরা নিকোটিন সালফেট ব্যবহার করতে পারবো। নিকোটিন সালফেট হলো তামাক পাতার নির্যাস একটা উপাদান। এই নিকোটিন সালফেট ব্যবহার করার ফলে কাণ্ড পাতায় কীটপতঙ্গের আক্রমণ রোধ করা যায়। এতে কোনো পরিবেশের ক্ষতি হবে না। এটি একটি জৈব পদার্থ। একই সাথে আলোর ফাঁদ ও উপকারী পোকাও ব্যবহার করা যায়। এই সমস্ত কথা যখন তুমি সুন্দর করে গুছিয়ে লিখবে তখন তোমাকে শিক্ষক 3-এ 3 দিতে বাধ্য থাকবে। আচ্ছা, ঠিক আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে শিক্ষকরা কী চাচ্ছে তোমার কাছ থেকে। জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং প্রয়োগমূলক এই 3টি জিনিস শিক্ষক চাচ্ছেন। তো তোমরা আশা করি সেভাবে উত্তরটা দিবে। তো আমাদের খ নম্বরে যে প্রশ্ন ছিল, প্রথমবার সবজি খেতে আহাদ সাহেবের গৃহীত পদক্ষেপের ফলাফল মূল্যায়ন করো। তো প্রথমবার সবজি খেতে আহাদের যে পদক্ষেপ ছিল সেটা মূল্যায়ন করার জন্য আমাদেরকে বলা হয়েছে। তাহলে আমরা অনুরূপভাবে অ্যান্সারের দিকে চলে যেতে পারি। লক্ষ্য করো যে ঘ নং প্রশ্নের উত্তর রেখে শুরু করব। প্রথমবার আহাদ সাহেব তার জমিতে
কীটনাশক প্রয়োগ করেছিলেন, কিন্তু কোনো উপকার তিনি পাননি বা তিনি কোনো উপকৃত হননি। এই ধরনের বালাইনাশক দীর্ঘদিন ব্যবহার করার ফলে ক্ষেতে কীটনাশক বালাইনাশককে বাধা দানের ক্ষমতা অর্জন করেছিল। ফলে বালাইনাশক আর নির্দিষ্ট কীটকে ধ্বংস করতে পারে না, বরং শুধুই অর্থের অপচয় হয়েছিল। অধিকাংশ কীটনাশক মাটির উপকারী অণুজীব ও প্রাকৃতিক শিকারী জীব যেমন ঘাসফড়িং, নেকড়ে মাকড়সা, ড্যামসেল মাছি, মেরিটবাগ ইত্যাদি ধ্বংস করে খেয়ে ফেলে। ফলে ফসলের মারাত্মক ক্ষতি হয়। ফসলের ক্ষেত্রে যে পরিমাণ বালাইনাশক ব্যবহার করা হয় তার মাত্র 1% বালাই বা কীট ধ্বংসের কাজে লাগে। বাকি বালাইনাশকটা বাতাসে, ভূপৃষ্ঠের পানিতে, ভূগর্ভস্থ পানিতে অনুপ্রবেশ করে। এই যে জীবের জীবনচক্রে বা খাদ্যচক্রে এটা প্রবেশ করে। অন্যদিকে বালাইনাশক মৃত্তিকার গঠন প্রক্রিয়াকে দারুণভাবে ব্যাহত করে এবং মৃত্তিকার উর্বরতা শক্তি হ্রাস করে নেয়। রাসায়নিক বালাইনাশক জীব বৈচিত্র্যকে ধ্বংস করে দেয়। সার্বিকভাবে পৃথিবীর প্রাকৃতিক পরিবেশের সবজি খেতে ব্যাপক ক্ষতি সাধন করে। তাই আহাদ সাহেবের সবজি খেতে গৃহীত পদক্ষেপের ফলাফল আমাদের পরিবেশ ও বেঁচে থাকতে হুমকির মুখে ঠেলে দিবে। তাই আমাদেরকে রাসায়নিক বালাইনাশক ব্যবহার থেকে বিরত থাকা দরকার। বুঝতে পেরেছ? এই কথাগুলি সুন্দর করে যখন তুমি উপস্থাপন করবে, এর ভিতরে তোমার আছে জ্ঞানমূলক, আছে অনুধাবনমূলক, আছে প্রয়োগমূলক এবং সর্বশেষে তুমি এটা জ্ঞানকে নিজের মতামত প্রকাশ করতে পারবে। নিজের জ্ঞান, এই কোশ্চেনটা 4 নাম্বার দেওয়া হয় এই কারণে এখানে তোমার মূল যে জিনিস আছে সেই জিনিসটা উপস্থাপন করা লাগবে। 2 নম্বরটা, এটা তুমি কতটুকু অনুধাবন করতে পেরেছ, বুঝতে পেরেছ। তারপরে এটা শুধু জ্ঞান অর্জন করলে, বুঝতে পারলে, প্রথমে জ্ঞান অর্জন করলে, দ্বিতীয়ত বুঝতে পারলে, 3 নম্বর হলো তোমার এটাকে প্রয়োগ করতে হবে। শুধু জ্ঞানটা, জ্ঞানের ভিতরে আমি একটা কথা মুক্ত করলাম, সেটা আমার বুঝলাম না, আমি যেমন বললাম দীর্ঘা ওই যে চিকেন, গরু একটি গৃহপালিত পশু। এই গৃহপালিত শব্দটা আমি বুঝলাম না, আমি লিখলাম এটার নাম হলো জ্ঞানমূলক, যে গরু একটি গৃহীত পালিত প্রাণী। কিন্তু এটাকে যখন তুমি অনুধাবন করবে যে গৃহীত পালিত মানে কি, ও যেটা গৃহে, ঘরে, বাড়িতে, বাড়ির উঠানে আমরা বসবাস করার যোগ্য, সেটাই হলো গৃহপালিত। অর্থাৎ গৃহে যে পশুকে পালন করা হয় সেটাই গৃহপালিত। এটা যখন তুমি বুঝবে, এটার নাম হলো অনুধাবন। এখন তুমি এই গৃহীত পালিত যে প্রাণী গরু আছে, এই গরুটাকে কি করবে? তুমি আগে জ্ঞান নিলা গরু একটা গৃহীত পালিত, বুঝো আর না বুঝো, তুমি কিন্তু এখানে এক পেলে। 2 নম্বর হলো এটা অনুধাবন করতে বলা। হ্যাঁ, এটা তো অবশ্যই বাড়িতে থাকে, গৃহে এটাকে লালন পালন করা হয়, এর জন্য গৃহপালিত। এটা হলো তুমি অনুধাবন করলে। এখন তুমি এটা বাস্তব জীবনে প্রয়োগ করবে। গরুটাকে নিয়ে কি বসে থাকবে? অবশ্যই না। একে তুমি কি করবে? তার খাবারের চাহিদা মেটাবে। এর থেকে তুমি কী ধরনের উপকার পাও, যেমন দুধ আছে, বছরে বছর বাছুর আসবে, এর বিভিন্ন রকমের গুরুত্ব তোমার কাছে অনুধাবিত হবে। আর অনুধাবনের পর তুমি প্রয়োগ করবে। যখনই কোনো অসুখ বিসুখ দেখা দেবে, সাথে সাথে তুমি ডাক্তারকে ডেকে নিয়ে আসবে, গরুর প্রতি বিশেষ যত্ন নেবে। এগুলো হলো প্রয়োগ। তারপরে গরুকে কী করবে?
প্রয়োজন মতো দুধ দাহন করে সেই দুগ্ধকে বাজারে বিক্রি করে তুমি অর্থ উপার্জন করবে। এইগুলি হলো প্রয়োগ। তারপরে কি, এর থেকে তোমার একটা অভিজ্ঞতা হবে। এই অভিজ্ঞতার ফসলটার ফলে তুমি কি করবে, নিজের একটা মতামত উপস্থাপন করতে পারবে যে হ্যাঁ, গরু যদি আমরা পালন করি, গরু আমাদেরকে অনেক রকমের স্বাবলম্বী করতে সহায়তা করে, আমাদেরকে অর্থনৈতিকভাবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করতে ব্যাপক সহায়তা প্রদান করে। তাছাড়া দুধ থেকে আমরা নানান রকম পণ্য উদ্ভাবন করতে পারি। যেমন দুধ দিয়ে কী হয়, মিষ্টি হয়, ছানা হয়, মাখন হয়। এই যে বিষয়গুলি তুমি তোমার মতামতগুলি সুন্দর করে লিখে যাচ্ছ, এটাই হলো তোমার মূল্যায়ন করা, নিজের মতামত প্রকাশ করার ক্ষমতা অর্জন করা। এখানে এই 4টা ভাগে ভাগ করার ফলে তুমি কত পেলে, 4-এ 4 নম্বর পেয়ে গেলে। আর যদি ভাঙা ভাঙা কথা লেখো তাহলে তোমরা কিন্তু 4-এ 4 নম্বর পাবে না। তো ঠিক আছে, আমি আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। যেমন ঘ নম্বরে প্রথমবার সবজি খেতে আহাদের গৃহীত পদক্ষেপের যে ফলাফল মূল্যায়ন, সেটাতে আগে যে 3টা প্রশ্নের আনসার করেছিলে তার সবগুলো এখানে এসে পড়ছে। তো যাই হোক, আমরা ঘ নম্বরটাকে যদি তোমরা বলো যে স্যার আরেকবার রিপিটিশন করলে ভালো হয়, যে আহাদের গৃহীত পদক্ষেপের ফলাফল আমি আরেকবার তোমাদেরকে রিপিটিশন করছি। প্রথমবার আহাদ সাহেব তার জমিতে কীটনাশক প্রয়োগ করেছিলেন, কিন্তু কোনো উপকৃত হননি। এই ধরনের বালাইনাশক দীর্ঘদিন ব্যবহার করার ফলে ক্ষেতের কীটনাশক বালাইনাশককে বাধাদানের ক্ষমতা অর্জন করেছিল। ফলে বালাইনাশক আর নির্দিষ্ট কীটকে ধ্বংস করতে পারছে না, বরং শুধুই অর্থের অপচয় হয়েছিল। অধিকাংশ কীটনাশক মাটির উপকারী অণুজীব ও প্রাকৃতিক যে শিকারী জীব আছে সেগুলিকে খেয়ে ফেলে বা ধ্বংস করে ফেলে। যেমন ঘাস ফড়িং, নেকড়ে, মাকড়সা, ড্যামসেল, মাছি, মেরিটবাগ ইত্যাদি ধ্বংস করে ফেলে, মেরে ফেলে। ফলে ফসলের মারাত্মক ক্ষতি হয়। ফসলের ক্ষেত্রে যে পরিমাণ বালাইনাশক ব্যবহার করা হয় তার মাত্র 1%, অর্থাৎ 1% বা 1 ভাগ বালাই বা কীট ধ্বংসের কাজে লাগে। বাকি বালাইনাশকগুলি বাতাসের সাথে মিশ্রিত হয়ে ভূপৃষ্ঠের পানিতে, ভূগর্ভস্থ পানিতে অনুপ্রবেশ করে ও জীবের খাদ্যচক্রে গিয়ে সেটা অনুপ্রবেশ করে, অর্থাৎ প্রবেশ করে। অন্যদিকে বালাইনাশক মৃত্তিকার যে গঠন আছে, মাটির যে গঠন প্রক্রিয়া আছে, সেটাকে ব্যাহত করে মৃত্তিকার উর্বরতাকে হ্রাস করে দেয়, ধ্বংস করে দেয়। রাসায়নিক বালাইনাশক জীব বৈচিত্র্যকে ধ্বংস করে ফেলে, সার্বিকভাবে পৃথিবীর প্রাকৃতিক পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করে। তাই আহাদ সাহেব প্রথমবার সবজি খেতে গৃহীত পদক্ষেপের ফলাফল আমাদের পরিবেশ ও বেঁচে থাকার জন্য হুমকির মুখে ঠেলে দিবে। তাই আমাদেরকে রাসায়নিক বালাইনাশক ব্যবহার থেকে বিরত থাকতে হবে বা ব্যবহার থেকে বিরত থাকা দরকার। তো যাই হোক বন্ধুরা, তোমরা আশা করি আজকের ক্লাসটি মনোযোগ সহকারে লক্ষ্য করেছ। তোমাদের বিশেষভাবে যদি তোমরা খেয়াল করো, যে কোনো প্রশ্নে, যে কোনো সমস্যা সমাধান করতে তোমরা সচেষ্ট হবে যদি একটু মনোযোগ সহকারে বিষয়গুলির উপর লক্ষ্য করো। যে কোনো সাবজেক্ট তোমাকে কী করতে হবে, অবশ্যই মনোযোগী হতে হবে। যেমন তুমি টিভিতে একটা সিরিয়াল দেখছো, একটা নাটক দেখছো অথবা একটা সিনেমা দেখছো, তোমার আম্মু এখানে তোমাকে ডাকছে, বাহিরে কোলাহল হচ্ছে, ওই পাশে হইচই হচ্ছে, তারপরও তুমি অত্যন্ত মনোযোগ সহকারে দেখতেছো। কেন? যে ঘটনার পরে কোন ঘটনা আসবে, এই ঘটনার পর কোন ঘটনা আসবে, এরপরে কী হবে, এরপরে কী হবে, এই যে তোমার জানার আকাঙ্ক্ষা আর অত্যন্ত মনোযোগ তোমার এই
ড্রামা সিরিয়ালের উপর, সেহেতু বাহিরের কোলাহল, আম্মার ডাকাডাকি, বিভিন্ন প্রয়োজনে তোমাকে আরেকজন ডাকতেছে, তোমার কোনো দিকে ভ্রুক্ষেপ কিন্তু থাকবে না, তোমার মনোযোগ থাকবে কোথায়, যে সিরিয়ালটার দিকে। তদ্রূপ এখানে দুইটা বিষয় লক্ষণীয়। এক নম্বর হলো তোমার জানার আকাঙ্ক্ষা, এরপরে কি হবে, এরপরে কি হবে, দেখি দেখি, এই যে দেখার আগ্রহ, জানার আগ্রহ, এই আগ্রহের কারণে তুমি সম্পূর্ণরূপে এই সিরিয়ালের ভিতরে মনোনিবেশ করে ফেলেছো, যার ফলে বাহিরের শব্দগুলি তোমাকে কিন্তু আটকাতে পারছে না। আশা করব এই জিনিসটা তোমরা তোমাদের শিখনের ক্ষেত্রে অবশ্যই প্রয়োগ করবে, যে আমি জানব কি হলো, এরপরে কি হলো, কেন কেন বেগুন গাছের ভিতরে পোকা আক্রমণ করলো, আর এটাকে কিভাবে দমন করা যায়, এই যে জানার ইচ্ছা কিভাবে হলো, কেন হলো, আমি এটা কিভাবে প্রতিকার করব, এই যে একটা জানার আকাঙ্ক্ষা তোমার ভিতরে তৈরি হবে। আর এই জানার আকাঙ্ক্ষার পরবর্তীতে তোমার কি পদক্ষেপ, সেই পদক্ষেপটা হলো যে তোমাকে মনোনিবেশ করবে পড়ার প্রতি। তাহলে তুমি পাঠ্যপুস্তকের বিভিন্ন জায়গায় খুব ভালো করে লক্ষ্য করে মনোযোগ সহকারে যখন পড়তে থাকবে, অনুশীলন করতে থাকবে, মনে করো তোমার কাঙ্ক্ষিত উত্তরটি এই পাঠ্যপুস্তকে নেই, তুমি স্যাটিসফাই হতে পারছো না, তখন তুমি কি করবে, অন্য জায়গার থেকে জানার জন্য তুমি চেষ্টা করবে, অন্য বই, লাইব্রেরি থেকে বই আরেকটা খুঁজবে, যে না আমার কাছে মনে হয় এই বিষয়টা না, আরেকটু দেখি, এখানে পর্যাপ্ত হলো না। অর্থাৎ এই যে তোমার জানার আকাঙ্ক্ষা এবং মনের তৃপ্তি এখনও পাচ্ছ না, এটা তোমাকে নিয়ে যাবে কোথায়, পরিশ্রমের দ্বার প্রান্তে। বেশি বেশি পরিশ্রম করার জন্য তোমাকে উৎসাহিত করবে। তুমি একটা লাইব্রেরির দিকে যাবে, সেখানে বিভিন্ন বইগুলি নিবে, তোমার মন মতো সেখান থেকে নোট করবে। যখনই তুমি দেখলে যে হ্যাঁ আমি আমার কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেছি, তখন তুমি কিন্তু এটা রেখে দেবে। তাহলে তুমি বলো, তোমার এই মনোযোগের পিছনে, জানার আকাঙ্ক্ষার পিছনে যে পরিশ্রম করেছ, অন্যান্য ছাত্রছাত্রীদের তুলনায় অবশ্যই সেটা বেশি হবে। আর তোমরা এই বেশি হওয়ার কারণে তোমরা কিন্তু রেজাল্ট খুব ভালো করবে অন্যদের তুলনায়। আমি চাই প্রতিটা স্টুডেন্ট এরকম প্রত্যেকটা বিষয়কে অত্যন্ত গুরুত্ব সহকারে দুইটা জিনিস খুঁজবে তারা, যে কেন হলো, কিভাবে হলো, আমি জানবো, দেখব। এই যখন আমি জানবো আর দেখবো, একটা আকাঙ্ক্ষা তৈরি হবে, তোমাকে বাকি কাজগুলি সহজ করে দিবে, পরিশ্রম করতে সহজ করবে, বিভিন্ন রকমের বাধা দান যে প্রতিকূলতা আছে সেগুলিকে তোমাকে কাটিয়ে উঠতে সহায়তা করবে। আশা করি আজকে তোমরা এই ক্লাসের মাধ্যমে উপকৃত হবে ইনশাআল্লাহ। আর তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর আল্লাহকে সর্বদা সাহায্যকারী হিসেবে স্মরণ করবে এবং তার কাছে রহমত ও দোয়া চাইবে, সাহায্য চাইবে। তাহলে আমাদের আগামীর একটা সুন্দর জীবন আমরা উপভোগ করতে পারবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।